ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট আয়োজক ফাউন্ডেশনের অন্যতম প্রধান ব্যক্তি এবং সাউথ ক্যারোলিনার গভর্নর ডেভিড বিসলির সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি ব্যারিস্টার জাইমা রহমান। গভর্নর ডেভিড বিসলে রিপাবলিকান গভর্নর্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি, জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের প্রেসিডেন্ট এবং 2020 সালে সিরিয়া, ইয়েমেন এবং আফগানিস্তানে মানবিক সাহায্য দিয়ে মানুষের জীবন বাঁচানোর জন্য তার নেতৃত্বের স্বীকৃতিতে নোবেল শান্তি পুরস্কার পান তিনি। রোহিঙ্গা সংকটের সময় তিনি বাংলাদেশ সফর করেছিলেন। বর্তমানে তিনি বিশ্বব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের মধ্যে অন্যতম। রাজধানীর ধানমন্ডি 32 নম্বরের বাড়ি এখনও ভাঙছে বিক্ষুব্ধ ছাত্র জনতা, যাতে ব্যবহার করা হচ্ছে বুলডোজার। ফ্যাসিস্ট শেখ হাসিনার অপতৎপরতার প্রতিবাদে মার্চ টু ধানমন্ডি 32 নামে কর্মসূচির ঘোষণা দিয়ে গতকাল সন্ধ্যায় বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করেছিল বিক্ষোভকারীরা। শুরুতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনী চেষ্টা করলেও তাতে ব্যর্থ হয়। এদিকে রাতে শেখ হাসিনার বাসভবন ধানমন্ডির সুধা সদনেও আগুন দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। আরাফাত ইসলামকে সাথে নিয়ে হাসানুল শাওনের রিপোর্ট। ছাত্র জনতার ক্ষোভ যেন কমছেই না। এখনো ভাঙা হচ্ছে ধানমন্ডি 32 নম্বরের বাড়িটি। বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হচ্ছে স্থাপনাগুলো। বিক্ষুব্ধ ছাত্র জনতার উপস্থিতিতে বাড়িটি ভাঙা হচ্ছে। সকাল থেকে ধানমন্ডি 32-এ ভিড় করছেন উৎসুক জনতাও। যে একটা ফেসিবাদ সৃষ্টি হয়েছিল বা স্বৈরাচার সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, তার যে প্রতিক্রিয়া স্বরূপ জনগণ আজকে যে বাড়ি ভাঙা হচ্ছে। একটা মানুষের যদি আত্মসম্মান বোধ থেকে থাকে তাহলে মানুষজন তাকে ঘৃণা করতেছে। মানে 18 কোটি মানুষই, আপনি 98% মানুষই তাকে ঘৃণা করতেছে। সে বক্তব্য দেয় কিভাবে এই অবস্থায়? বাংলাদেশে যাতে এইরকম ফেসিবাদী সন্ত্রাস খুনি আর যেন কোনো সরকার যাতে না হয়, এটার জন্য আমি আজকে এই সিনারি দেখতে আসছি যে আমার সেই ঐতিহাসিক যে সন্ত্রাসের আতুরখানা সেটা আজকে ভেঙে ফেলাইলো, এটা দেখার জন্য আজকে আমি এখানে আসছি। এর আগে বুধবার রাতে ধানমন্ডি 32 নম্বরের বাড়ির গেট ভেঙে ভবনে প্রবেশ করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। তারা মিছিল ও স্লোগান নিয়ে বাড়ির দেয়ালসহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে। পরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় বাড়িটি। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আন্দোলনকারীদের সঙ্গে তাদের কয়েক দফা ধস্তাধস্তি এবং খানিকটা ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এরপর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সরে গেলে বিক্ষোভকারীরা বাড়িটি ভেঙে ফেলার কাজ শুরু করে। মধ্যরাতে নিয়ে আসা হয় বুলডোজার। এরপর একে একে ভাঙা শুরু হয় শেখ মুজিবের বাড়িসহ তার প্রতিকৃতি ও আশপাশের স্থাপনাগুলো। এ সময় বিক্ষোভকারীরা হাসিনাকে দেশে এনে শাস্তির দাবি জানিয়ে ভারতের প্রতি তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। আমরা এটি চাই, হাসিনার কোনো অস্তিত্ব বাংলার মাটিতে থাকবে না, এই পেশিবাদের আস্তানা বাংলার মাটিতে থাকবে না। আজকে উনি রায়বাসে বলতেছে আমরা গেল বাচ্চা না, আমরা বাংলার বাঘ। 52 থেকে শুরু করে 62, 66, 69, 70, 71-এর সব মালিকানা যেন এখানে এসে ঠেকছে। তাহলে 71-এর 7 কোটি বাঙালি কি বাংলাদেশ স্বাধীন করে নাই? বুধবার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ফেসবুক পেজ থেকে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ প্রচার করা হয়, যার জেরেই ধানমন্ডি 32 অভিমুখে বুলডোজার মিছিল এবং লং মার্চ টু ধানমন্ডি 32 ঘোষণা দিয়েছিল জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তি হিসেবে পরিচিত কয়েকটি প্ল্যাটফর্ম থেকে। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। ধানমন্ডি 32 নম্বরের বাড়ির আরও খবর জানতে আমরা সরাসরি যাচ্ছি সেখানে আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেনের কাছে। নূর, ধানমন্ডি 32 নম্বরের বাড়ি সম্পর্কে আপনার কাছে এখন আর কি তথ্য আছে? মিতা, ধানমন্ডির 32 নম্বরের যে বাড়িটি বঙ্গবন্ধু ব্যবহার করেছিলেন, গতকাল রাতে সেই বাড়িটি বিক্ষুব্ধ ছাত্র জনতা ভাঙার উদ্যোগ নেয় এবং এই মুহূর্তে এই বাড়ির যেই
মূল যে ভবনটি রয়েছে সেই ভবনের প্রায় অর্ধেকের বেশি অংশ মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে, একেবারে ধুলার সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। এবং এই মুহূর্তে দুটি স্ক্যাভেটর যেগুলো ছিল, যেগুলো দিয়ে বাড়িটি ভাঙা হয়েছে, সেই দুটি স্ক্যাভেটরের যারা পরিচালক ছিলেন বা ড্রাইভার ছিলেন তারা ক্লান্ত হয়ে যাবার কারণে তারা এই মুহূর্তে এই জায়গায় নেই। তারা হয়তো বিকেলের দিকে আবার আসতে পারে, তখন আবার স্ক্যাভেটর দিয়ে ভাঙার যে কাজ সেটি আবার শুরু হবে বলে আমরা জানতে পেরেছি। এখন এই মুহূর্তে বিক্ষুব্ধ জনতা নিজেদের হাতে যে সমস্ত আছে হাতুড়ি, শাবল, এসব দিয়ে হচ্ছে আপনার এই বাড়িটি ভাঙার চেষ্টা করছেন এবং ভেঙে ফেলছেন যে যেভাবে পারছেন। এছাড়া উৎসুক জনতা এখানে এসে ভিড় করেছেন, তাদের অনেকের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছেন বাংলাদেশে স্বৈরতন্ত্রের বা স্বৈর শাসকের কোনো স্মৃতিচিহ্ন অক্ষত থাকুক, এটা তারা চান না। এবং একই সঙ্গে তারা বেশ কিছু দাবি দেওয়া জানিয়েছেন। এই ভবনটি যে জায়গাটিতে রয়েছে সেই জায়গাটিতে পাবলিক টয়লেট নির্মাণের দাবি জানিয়েছেন। তবে তারা বেশ কিছু বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন, যেই আকাঙ্ক্ষা নিয়ে 24-এর গণবিপ্লব বা জুলাইয়ের যে আন্দোলনটি হয়েছে সেই আকাঙ্ক্ষা এখনও পূরণ হয়নি, বা সরকারের যে দুর্বলতা, জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন, যে তাদের যে হত্যাকাণ্ড ঘটেছে, গণহত্যা ঘটেছে, সেসব হত্যাকাণ্ডের বিচার এখন পর্যন্ত সম্পন্ন হয়নি। এজন্য অনেকে ক্ষোভ জানিয়েছেন। তবে তারা দ্রুততম সময়ের মধ্যে যাতে বিচারের কাজ সম্পন্ন করা হয় সেজন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন। এছাড়া তারা বলেছেন যে এই ধরনের ভবিষ্যৎ বাংলাদেশে কোনো ধরনের স্বৈরতন্ত্র যাতে প্রতিষ্ঠিত না হতে পারে, সেজন্য স্বৈরতান্ত্রিক সরকার যেন না হয়, তাদের জন্য এই ভবনটির যেই ভাঙা হচ্ছে এটি একটি বার্তা হিসেবে থাকবে। ভবিষ্যতে যারা সরকারে আসবেন তারা কোনো ধরনের স্বৈরতন্ত্রে বা স্বৈরতান্ত্রিক শাসনের দিকে যাতে না যান, সেজন্য এই ভবনটির যে ভাঙচুর কার্যক্রম চলছে সেটি থেকে শিক্ষা নেবার জন্য এখানকার যে উৎসুক জনতা রয়েছেন তারা আহ্বান জানাচ্ছেন। মিতা, জানছিলাম ধানমন্ডি 32 নম্বরের সবশেষ খবর। কুমিল্লার সাবেক সংসদ সদস্য আ.ক.ম বাহাউদ্দিন বাহারের বাড়ি এবং আওয়ামী লীগের অফিস ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। আরও খবর জানতে সরাসরি যাচ্ছি আমাদের স্থানীয় প্রতিনিধি মাহফুজ নান্টুর কাছে। নান্টু, এই মুহূর্তে আপনার কাছে কি তথ্য আছে আমাদেরকে জানাবেন? প্রথমে যেটা বলছিলেন যে গতকাল রাতে শেখ হাসিনা অনলাইনে ভাষণ দিবেন এবং সেই ঘোষণা শোনার পরে মূলত কুমিল্লার যেই পূবালী চত্বর আছে সেখানে ছাত্র জনতা একসাথে হয়ে রাত 9টার পরে তারা স্লোগান দেয় এবং শেখ হাসিনা যেন কোনোভাবে তার নেতাকর্মীদের পুনর্বাসন না করতে পারে এই রকমভাবেই তারা সেখানে আলোচনা করে বিক্ষোভ মিছিল করে। পরে রাত 12টার দিকে রামঘাট যেই আওয়ামী লীগ দক্ষিণ জেলা আওয়ামী লীগের অফিস এবং মহানগর অফিস একই পাশে, তার এই দুইটাতে ছাত্রজনতা রাত 1টার দিকে ছাত্র জনতা মিলে আমার পিছনের যে বাসাটি দেখছেন সেটি কুমিল্লা সদর আসনের সাবেক সাংসদ আ.ক.ম বাহাউদ্দিন বাহারের বাসা এবং এটার যে দ্বিতীয় দফায় সেখানে অগ্নিসংযোগ এবং ভাঙচুর করেন। সেখানে রাত 2টা-2:30 পর্যন্ত ছাত্র জনতা এখানে উপস্থিত ছিলেন এবং তাদের একটাই দাবি যে যারা অত্যাচার নিপীড়ন চালিয়েছেন তাদেরকে যেন আর কোনোভাবে পুনর্বাসন করা না হয়, সেই জন্য তারা এই ভাঙচুর অগ্নিসংযোগ চালিয়েছেন। এবং আমরা সকালে এসে এখানে যেটা দেখলাম যে স্থানীয় মানুষ এখানে এসে এই পোড়াবাড়িকে আবারও দেখে গেছে এবং অনেকে ছবি তুলেছেন, ভিডিও করেছেন এবং সকাল থেকে এখানকার পরিস্থিতি অনেকটা স্বাভাবিক রয়েছে। ছাত্র আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত তারা জানিয়েছেন যে এই বাহার এখানের যারা অন্য রাজনৈতিক নেতাকর্মী ছিলেন, অন্য দলের রাজনীতি করতেন, তাদের সাথে অনেক তিনি অত্যাচার নিপীড়ন করেছেন এবং এটার ফলশ্রুতিতে তারা উত্তেজিত হয়ে এখানে এসে এই আ.ক.ম বাহাউদ্দিন বাহারের যে বাড়িটি রয়েছে সে দ্বিতীয় 3তলা ভবনটি সেটি নিচতলায় এসে তারা গ্রিল এবং অন্যান্য যে আসবাবপত্র রয়েছে সেগুলো ভাঙচুর করেছেন এবং অগ্নিসংযোগ করেছেন। তবে সকাল থেকে এখনকার তেমন কোনো সমস্যা নেই, স্থানীয়রা এসে দেখছেন এবং এখানে সবকিছু এখন স্বাভাবিক রয়েছে। মিতা, কুমিল্লা থেকে জানছিলাম আওয়ামী লীগ নেতার বাড়ি ও অফিস ভাঙচুর এবং অগ্নিকাণ্ডের খবর। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তবে তা আইনি প্রক্রিয়ায় করার পক্ষে মত তাঁর। বলেছেন, গণ অভ্যুত্থানের মধ্য দিয়েই জনগণ আওয়ামী লীগের রাজনীতি প্রত্যাখ্যান করেছে। অপকর্মের জন্য অনুশোচনা করে ক্ষমা না চাওয়া পর্যন্ত মানুষ আওয়ামী লীগকে গ্রহণ করবে না বলেও মন্তব্য করেন তিনি। এনটিভির সাথে একান্ত সাক্ষাৎকারে এসব বলেন সালাউদ্দিন আহমেদ। ইমরুল হাসানের রিপোর্ট। জুলাই আগস্টের গণ অভ্যুত্থান ঠেকাতে চরম নির্মমতা চালায় স্বৈরাচার শেখ হাসিনার সরকার।
গুলি করে হত্যা করা হয় হাজারো আন্দোলনকারীকে। এছাড়া 15.5 বছরের টানা শাসনে বিরোধী মত দমনে গুম খুনের আশ্রয় নেয় তারা। এমন প্রেক্ষিতে তাদের নিষিদ্ধের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, শুধু সরকার হিসেবেই নয়, সংগঠন হিসেবে অপরাধের নির্দেশ দিয়েছে আওয়ামী লীগ। তাই কেবল ব্যক্তির নয়, সংগঠনের বিচারও হতে হবে। আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা এখনো পর্যন্ত আমরা লক্ষ্য করি নাই। গণহত্যার জন্য তারা এখনো ক্ষমা প্রার্থনা করে নাই। বাংলাদেশের দুঃশাসন এবং দীর্ঘ ফ্যাসিবাদের যে চর্চা তারা করেছে, তার জন্য তাদের মধ্যে কোনো অনুশোচনা লক্ষ্য করা যাচ্ছে না। আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে জনগণ ততক্ষণ পর্যন্ত বৈধতা দিবে না, ততক্ষণ পর্যন্ত সুযোগ দিবে না, যতক্ষণ পর্যন্ত তাদের বিচার না হচ্ছে ব্যক্তি পর্যায়ে যারা গণহত্যার জন্য দায়ী তাদের, এবং সংগঠন হিসেবে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার যতদিন না হচ্ছে, সাব্যস্ত না হচ্ছে। তিনি বলেন, আইনি প্রক্রিয়া মেনেই আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা সম্ভব। আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করতে হলে আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়া উচিত, তাদের বিচার করা উচিত। আমরা আহ্বান করেছিলাম যে সংবিধানের 47 অনুচ্ছেদের অনুবলে আইনে একটি সংশোধনী আনা প্রয়োজন ছিল মানবতা বিরোধী অপরাধ আদালতের আইনে, কিন্তু ক্যাবিনেটে ওঠার পরে সেই জায়গা থেকে সরকার সরে যায়। মানবতা বিরোধী অপরাধ গণহত্যার জন্য বিচার করার যে বৈধতা আছে সংবিধানে, সেটা রাজনৈতিক সংগঠন হিসাবে রাজনৈতিক দলের এবং অঙ্গ সংগঠনের সবাই সিদ্ধান্তক্রমে যে গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগ, তার জন্য প্রযোজ্য। তাহলে সংগঠনের বিচার করার জন্য যদি আইনি প্রক্রিয়াটা গ্রহণ করা যায় এবং বিচারের মাধ্যমে সাব্যস্ত হয়, জনগণ সেটা মেনে নেবে। আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ, বিএনপির এমন বক্তব্যের ব্যাখ্যাও দেন সালাউদ্দিন আহমেদ। জনগণ নির্ধারণ করে এক রাজপথে, আর নির্ধারণ করে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে সার্বভৌম সংসদে। তখন রাজপথে জনগণ তো সিদ্ধান্ত দিয়েছে, রাজপথে জনগণ গণ অভ্যুত্থান করেছে গণহত্যাকারী আওয়ামী লীগের বিরুদ্ধে, তাদেরকে বিতাড়ন করেছে এবং বাংলাদেশে ফ্যাসিবাদী গণহত্যাকারী আওয়ামী রাজনীতিকে তারা প্রত্যাখ্যান করেছে। এখন জনগণ তাদেরকে স্বাগতম জানাবে কিনা সেই প্রশ্নের তো আর উত্তর খোঁজার প্রয়োজন নেই, উত্তর তো দিয়েই দিয়েছে। তারপরেও যদি বলি যে জনগণ কিভাবে নির্ধারণ করবে, জনগণ এখন কোথাও বাংলাদেশের কোনো জায়গায় আওয়ামী লীগের কোনো রাজনৈতিক কর্মকাণ্ডকে তারা স্বাগতম জানাচ্ছে না, ওয়েলকাম করছে না। তাদের প্রশ্ন যে এত গণহত্যা করার পরেও কি বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করার কোনো অধিকার রাখে? সুতরাং আওয়ামী লীগের রাজনীতিকে বাংলাদেশের জনগণ যেভাবে প্রত্যাখ্যান করেছে সেটাই বহাল আছে। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে ঢাকার বাইরে নোয়াখালীতে ওবায়দুল কাদের, খুলনার শেখবাড়ি, বরিশালে আমির হোসেন আমু, আবুল হাসনাত আবদুল্লাহ এবং কুষ্টিয়ায় মাহবুবুল আলম হানিফ, রাজশাহীর সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন এবং ভাঙচুর এবং বিভিন্ন স্থানে শেখ মুজিবের মুরাল ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। বিস্তারিত দেখুন জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। নোয়াখালীর কোম্পানিগঞ্জের বসিরহাটে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। খুলনার গণভবন খ্যাত শেখ বাড়িটিতে বুধবার রাতে আগুন দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। শেরে বাংলা রোডের শেখ বাড়িটিতে সাবেক সংসদ সদস্য শেখ হেলাল, শেখ সালাউদ্দিন জুয়েল ও শেখ সোহেলের বাসভবন ছিল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা মাঝে মধ্যে এই বাড়িটিতে এসে থাকতেন। একই রাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুর ও নগরীর কয়েকটি বিতর্কিত আওয়ামী লীগ নেতার বাসায় আগুন দেওয়া হয়। বরিশালে সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, সাবেক চিফ হুইপ আবুল হাসনাত আবদুল্লাহর বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। বুধবার মধ্যরাতে সেনা সদস্যদের বাধা উপেক্ষা করে ভাঙচুর চালায় বিক্ষুব্ধরা। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের কুষ্টিয়ার পিটিআই রোডের বাড়িটিতে প্রথমে আগুন দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা, পরে এসকেভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। নাটোর 2 আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি শফিকুল ইসলাম শিমুলের বিলাসবহুল বাড়িটি দ্বিতীয় দফা ভাঙচুর ও আগুন দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। ভোলায় সাবেক মন্ত্রী তোফাল আহমেদের বাড়ি ভাঙচুর ও আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা।
কুমিল্লায় সাবেক সংসদ সদস্য আকম বাহাদুরের বাড়ি এবং পিরিজপুরে আওয়ামী লীগের সভাপতি সহ বিভিন্ন নেতাদের বাড়িতে আগুন দেওয়া হয়। চুয়াডাঙ্গায় শেখ মুজিবের মুরাল ও শেখ ফজিলাতুন্নেসার মুরাল এবং জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু বঙ্গমাতা ও শেখ হাসিনা হলের নামকরণ এবং রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর মুরাল নাম ফলক ও ময়মনসিংহে শেখ মুজিবুর রহমানের মুরাল ভেঙে দিয়েছে বিক্ষুব্ধরা। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেয়ালে থাকা শেখ মুজিবুর রহমানের গ্রাফিতি মুছে ফেলা হয়েছে। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার পেছনে প্রতিবেশী রাষ্ট্রের ইন্ধন রয়েছে কিনা তা তদন্ত করে দেখতে হবে। তিনি বলেন, এসব ঘটনা গণতন্ত্রের জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে। জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত আলোচনা সভায় এসব বলেন মেজর হাফিজ। অন্তর্বর্তীকালীন সরকারকে নিরপেক্ষ থাকতে হবে মন্তব্য করে তিনি বলেন, এবছরের মধ্যে জাতীয় নির্বাচন দেখতে চায় জনগণ। সব বিশৃঙ্খলা রোধে দ্রুত নির্বাচন দেয়া প্রয়োজন। ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়ে হাফিজ বলেন, বিগত ফ্যাসিবাদের দুঃশাসনকে ভুলে গেলে চলবে না। শেখ হাসিনা ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে মন্তব্য করে সবাইকে ধৈর্য ধরে সবকিছু মোকাবেলার আহ্বান জানান তিনি। গতকালকে যে ঘটনা ঘটেছে সেটি এখনো চলমান। এটি কারা করেছে এই তথ্য আমাদের কাছে নাই। এতে সরকারের কি ভূমিকা ছিল সেই তথ্য আমাদের কাছে নাই। তবে যে এগুলা গণতন্ত্রকে ধ্বংস করার জন্যে হয়তো আগামী দিনে গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে, এই জন্য কেউ কেউ হয়তো বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতে পারেন। এবং বিশেষ করে এর মধ্যে প্রতিবেশী রাষ্ট্রের কোনো হস্তক্ষেপ আছে কিনা সেটিও আমরা জানার চেষ্টা করব। আশা করব যে এখন অতি দ্রুত এই দেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন করা হবে, কারণ গণতন্ত্র না থাকার ফলে নানা ধরনের ঘটনা ঘটে। যাচ্ছি নাটোরে, সেখানে আছেন আমাদের সহকর্মী হালিম খান। হালিম, আমরা জানতে পেরেছি যে বিক্ষুব্ধ ছাত্ররা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর করছে, তো এই বিষয়ে বিস্তারিত আমাদের জানান। যেমনটি বলছিলেন যে আজকে বিকাল 3:30টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র জনতা বুলডোজার নিয়ে নাটোর শহরের কান্দিভিটা এলাকায় জেলা আওয়ামী লীগের কার্যালয় যেখানে অবস্থিত, সেই জেলা আওয়ামী লীগের কার্যালয়ে তারা আছে এবং জেলা আওয়ামী লীগের যে কার্যালয়টি এর আগে 5 আগস্টের পরে পুড়িয়ে ফেলা হয়েছিল সেই কার্যালয়টি তারা বুলডোজার দিয়ে সম্পূর্ণ ভেঙে গুড়িয়ে দেয় এবং সেখানে জুলাই স্মৃতি শিশু পার্ক হিসেবে তারা এটিকে ঘোষণা করে এবং তারা জানায় যে এই যে ভাঙচুর করার পরে যে পরিত্যক্ত যে ইট এবং পাথর যেগুলো রয়েছে সেগুলো তারা নিলামের মাধ্যমে বিক্রি করে সেই টাকা দিয়ে তারা পার্কের নির্মাণ কাজে ব্যয় করবে। এর আগে গত রাতে কিন্তু তারা এই কান্দিভিটা একই এলাকায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি, যিনি নাটোর সদর আসনের এমপি, সাবেক এমপি, স্বৈরাচারী সাবেক এমপি বাড়ি তারা গতকাল রাতে আবার অগ্নিসংযোগ করে এবং কিছু ভাঙচুর করে। এর আগে 5 আগস্টেও বাড়িটি ভাঙচুর করা হয়েছিল। তো এখনও কিন্তু এই জেলা আওয়ামী লীগের যে কার্যালয় সেখানে শিক্ষার্থীরা অবস্থান করছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃবৃন্দ তারা সেখানে এখনও অবস্থান করছে এবং তারা বিষয়গুলো পর্যবেক্ষণ করছে কিভাবে তারা এইটাকে শিশু পার্কে রূপান্তর করবে। রায়কা, নাটোর থেকে যুক্ত ছিলেন হালিম খান। ধানমন্ডি ৩২ নম্বরে বাড়ি ভাঙার পেছনে প্রতিবেশী রাষ্ট্রের ইন্ধন রয়েছে কিনা তা খতিয়ে দেখা উচিত বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। তার মতে এসব ঘটনা গণতন্ত্রের জন্য বাধা হতে পারে। এদিকে স্বাস্থ্য সংস্কার কমিশনের কাছে সংস্কার প্রস্তাব জমা দিয়েছে বিএনপি। হাসান মাহমুদের রিপোর্ট। মার্চ টু ধানমন্ডি ৩২ কর্মসূচি ও বাড়ি ভাঙচুরের ঘটনা সব মহলেই এখন আলোচনার কেন্দ্রে। এমন পরিস্থিতিতে জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত এক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেন, বিষয়গুলো পর্যবেক্ষণ করে মন্তব্য করবে বিএনপি, তবে এতে কারো ইন্ধন রয়েছে কিনা তাও ভেবে দেখা উচিত। এটি কারা করেছে এই তথ্য আমাদের কাছে নাই। এতে সরকারের কি ভূমিকা ছিল সেই তথ্য আমাদের কাছে নাই। যে এগুলা গণতন্ত্রকে ধ্বংস করার জন্যে হয়তো আগামী দিনে গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে, এই জন্য কেউ কেউ হয়তো বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতে পারেন। এবং বিশেষ করে এর মধ্যে প্রতিবেশী রাষ্ট্রের কোনো হস্তক্ষেপ আছে কিনা
সেটিও আমরা জানার চেষ্টা করব। দেশের জনগণ এবছরের মধ্যেই জাতীয় নির্বাচন দেখতে চায় উল্লেখ করে মেজর হাফিজ বলেন, শেখ হাসিনা ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে। গণতন্ত্র বিরোধীদের নানা ষড়যন্ত্রের আভাস আমরা পাচ্ছি। এগুলা দূর করতে হলে অবিলম্বে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করা প্রয়োজন। এদিকে রাজধানীর বিএসএমএমইউর শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে স্বাস্থ্য সংস্কার কমিশনের কাছে সংস্কার প্রস্তাব জমা দিয়েছে বিএনপি। সংস্কার নিয়ে আপনি কাজ করবেন, কিন্তু এর মানে এই নয় যে এটি কিন্তু একটি গণতান্ত্রিক সরকারই কিন্তু একমাত্র পারে এটাকে বাস্তবায়ন করতে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ ৬,৫৩১ জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে রায় দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে মেধার ভিত্তিতে নতুন করে নিয়োগ দিতে নির্দেশ দিয়েছেন আদালত। বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ আজ সকালে এ রায় দেন। এর আগে গত ১৯ নভেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ৬,৫৩১ জনের নিয়োগপত্র প্রদানের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্ট। কোটা পদ্ধতি অনুসরণ করে তাদের নিয়োগ দেওয়ায় আদালত এ আদেশ দেন। পাশাপাশি রুল জারি করেন আদালত। রায়ের পরে আদালত চত্বরেই ক্ষোভ প্রকাশ করেন নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা। আমাদের নিয়োগটা বাতিল করে দিয়েছে, তাহলে ৬,৫৩১ আমরা কি ক্ষতিটা করেছি? আমরা সুপারিশপ্রাপ্ত হয়েছি, আমরা সবকিছু অন্যান্য জায়গায় যারা চাকরি করছে চাকরিগুলো ছেড়ে দিয়েছে। অনেকে হয়তো সরকারি চাকরিও করতো, ছেড়ে দিয়েছে শুধু এই জয়েনিং এর জন্য। তখন আমাদের কি হবে? কারণ আমাদের তো কোনো দোষ নাই। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৭ কেজি স্বর্ণ উদ্ধার করা হচ্ছে। আটক করা হয় দুজনকে। সকাল ৮:৩০টায় দুবাই শারজা এয়ারপোর্ট থেকে সিলেট পৌঁছায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট। যাত্রীরা কাস্টমস এরিয়া অতিক্রম করলেও দুজন যাত্রী লাগেজ তল্লাশি করে ১২০টি স্বর্ণের বার ও ৪টি স্বর্ণের বিস্কুট জব্দ করা হয়। আটককৃতরা হলেন মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বাসিন্দা সৈয়দ আহমদ ও সিলেটের জৈন্তাপুর উপজেলার বাসিন্দা আফতাব উদ্দিন। একটা প্রলেপ দিয়ে এটা নিয়ে এসেছে। এটা স্ক্যানিং হওয়ার পরেও এটি ধরা পড়েনি। এটি একটি ফ্যানের মধ্যে কনসিল করে আনা হয়েছিল। সেটা ফ্যান এবং লাইট সেটিকে ভেঙে ওটার মধ্যে থেকে এই গোল্ড বারগুলো উদ্ধার করা হয়েছে। নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন বলেছেন, আওয়ামী লীগ আমলে তৈরি করা দেশের ৮টি স্থলবন্দর বাংলাদেশে কোনো কাজে আসছে না। এগুলো কোনো প্রক্রিয়ায় বন্ধ করা যায়, সরকার সেই বিষয়টি গুরুত্বের সঙ্গে চিন্তা করছে। সকালে চট্টগ্রাম বন্দরে কার শেড ও সার্ভিস জেটি পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, বর্তমানে চট্টগ্রাম বন্দরে বিনিয়োগের জন্য বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান আছে, তবে দেশ ও শ্রমিকদের স্বার্থে যেটা ভালো হয় সরকার সেই সিদ্ধান্ত নেবে। মংলা বন্দর আধুনিকায়নের পাশাপাশি টেকনাফে আরেকটি স্থলবন্দর তৈরির উদ্যোগ নেওয়া হবে বলে জানান উপদেষ্টা। এছাড়া চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে বন্দরের জায়গা খালি করতে নিলাম কার্যক্রম গতিশীল করা হয়েছে বলেও জানান তিনি। আমি 8টা পোর্টকে আইডেন্টিফাই করেছি, স্থল পোর্ট যার 1 পয়সা আমদানি নেই। এত বছর প্রায় 10 বছর মতো হয়ে গেছে, 1টা পয়সার আমদানি নেই, অথচ আমরা রাজস্ব থেকে খরচ করছি। সেগুলো যাতে কিছু করা যায় সেটা এখন আমি ফিরে গিয়ে ইনশাআল্লাহ দেখব যে এগুলো বন্ধ করার কি প্রক্রিয়া হবে। ভারত ৫০% রপ্তানি শুল্ক বৃদ্ধি করায় এবার পাকিস্তান থেকে চিটাগুড় আমদানি করেছে বাংলাদেশ, যার প্রথম চালান নিয়ে সকালে মংলা বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়েছে পানামা পতাকাবাহী MT ডলফিন 19 জাহাজটি। পাকিস্তানের করাচি বন্দর থেকে ৫,৫০০ মেট্রিক টন চিটাগুড় নিয়ে আসে এ জাহাজ। দুপুরে ওই জাহাজটি হতে এ চিটাগুড় খালাস শুরু হয়েছে। এ চিটাগুড় মংলা থেকে রেলপথে নেওয়া হবে সিরাজগঞ্জের বাঘাবাড়িতে। সেখান থেকে তা দেশে বিভিন্ন ফিল্ড কোম্পানিতে সরবরাহ করা হবে। এদিকে প্রথমবারের মতো চিটাগুড় আমদানি হওয়ায় বিদেশি জাহাজে ক্যাপ্টেন, নাবিক, আমদানিকারক ও শিপিং এজেন্ট প্রতিনিধিকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন মংলা বন্দর কর্তৃপক্ষ।
নাটোরের সিংড়ায় কৃমির ওষুধ মনে করে 3 কন্যা সন্তানকে নিয়ে ইঁদুর মারা ট্যাবলেট সেবন করিয়েছিলেন মা। 3 শিশু বেঁচে গেলেও মারা যান শারমিন। এলাকাবাসী জানায়, গতরাতে সিংড়া উপজেলা বড়গ্রাম এলাকার ব্যবসায়ী মুরাদ হোসেনের স্ত্রী শারমিন বেগম তার 3 কন্যা জিম, মিম ও সিনহা খাতুনকে সাথে নিয়ে কৃমির ওষুধ মনে করে বাড়িতে রাখা ইঁদুর মারা গ্যাস ট্যাবলেট সেবন করে। পরিবারের লোকজন দ্রুত তাদের বগুড়ায় নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় মা শারমিনের। সংকটাপন্ন অবস্থায় 3 কন্যাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হচ্ছে। নরসিংদীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের 10 নেতাকর্মীকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আদালত থেকে বের করার সময় উত্তেজিত ছাত্র জনতার মারধরের শিকার হয় ছাত্রলীগের নেতাকর্মীরা। দুপুরে নরসিংদীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজির আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সকালে তাদের আদালতে হাজির করা হলে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। আদালতে থাকা শেখ মুজিবুর রহমান ও সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের মুরালে ভাঙচুর চালায় উত্তেজিত ছাত্র জনতা। দেশের স্বার্থে সবার ঐক্য দরকার বলে মনে করছেন বক্তারা। চট্টগ্রামে অনুষ্ঠিত সংস্কার, নির্বাচন ও সমন্বয় শীর্ষক আঞ্চলিক সংলাপে এসব কথা বলেন বক্তারা। এ সময় গণতন্ত্রে বিশ্বাসী দলগুলোর মধ্যে ঐক্য না হলে আগের চেয়েও কঠিন ফ্যাসিজম কায়েম হতে বেশি সময় লাগবে না বলেও জানান বক্তারা। জাতীয় ঐক্যমতের সন্ধানে শীর্ষক সংলাপ আয়োজন করে সেন্টার ফর রিজিওনাল স্টাডিজ ও সাউদার্ন ইউনিভার্সিটি চট্টগ্রাম। বিশ্ববিদ্যালয় হলে ডক্টর মাহফুজ পারভেজের সভাপতিত্বে সংলাপে প্রধান অতিথি ছিলেন অর্থনীতি বিষয়ক শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য প্রফেসর ডক্টর AK এনামুল হক। নানা আয়োজনে দেশের বিভিন্ন স্থানে পালিত হয়েছে ইসলামী ছাত্র শিবিরের 48তম প্রতিষ্ঠাবার্ষিক। এ উপলক্ষে নওগাঁ শহরের কাজী মোড় থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তি মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় শিবিরের নওগাঁ জেলার সভাপতি সহ সিনিয়র নেতারা বক্তব্য রাখেন। শহীদপুর ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে সকালে সরকারি কলেজ থেকে একটি বর্ণাঢ্য র্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গি মোড়ে এসে শেষ হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে পাবনায় শহরে বর্ণাঢ্য র্যালি করেছে সংগঠনটির নেতাকর্মীরা। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন শিবিরের নেতারা। রাজধানীর ধানমন্ডি 32 নম্বরের বাড়ি এখনো ভাঙছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। যাতে ব্যবহার করা হয়েছে 2টি বুলডোজার। বাড়িটি পুরোপুরি গুড়িয়ে দেয়া পর্যন্ত ভাঙার কাজ চলবে বলে জানিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। ফ্যাসিস্ট শেখ হাসিনার অপতৎপরতার প্রতিবাদে মার্চ টু ধানমন্ডি 32 কর্মসূচি করে বিক্ষোভকারীরা। নূর হোসেন জানাচ্ছেন বিস্তারিত। এ যেন ছাত্র জনতার ক্ষোভের ভয়াবহ বিস্ফোরণ, যে বিস্ফোরণে খসে পড়ছে ধানমন্ডির 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবনের এক একটি দেয়াল। বুলডোজারের পাশাপাশি হাতুড়ি শাবল দিয়ে বাড়িটি গুড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। এরই মধ্যে মূল ভবনের বেশিরভাগই ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে। একটা মানুষের যদি আত্মসম্মান বোধ থেকে থাকে তাহলে মানুষজন তাকে ঘৃণা করতেছে। মানে 18 কোটি মানুষই, আপনি 98% মানুষই তাকে ঘৃণা করতেছে। সে বক্তব্য দেয় কিভাবে এই অবস্থায়? আবু জাহেলের বাড়ির মতো এটা টয়লেটখানা হোক, পাবলিক টয়লেটখানা। বাংলাদেশে যাতে এইরকম ফেসিবাদী সন্ত্রাস খুনি আর যেন কোনো সরকার যাতে না হয়, এটার জন্য আমি আজকে এই সিনারি দেখতে আসছি যে আমার সেই ঐতিহাসিক যে সন্ত্রাসের আতুরখানা সেটা আজকে ভেঙে ফেলাইলো, এটা দেখার জন্য আজকে আমি এখানে আসছি। আজকে স্বৈরাচারের যে পতন এবং তার ধ্বংস, সেই ধ্বংসের লীলা খেলা দেখার জন্য এখানে এসেছি। ভাঙচুরের পাশাপাশি কয়েক দফায় আগুন দেওয়া হয় শেখ পরিবারের মালিকানায় থাকা আশেপাশের কয়েকটি ভবনে। ভারতে বসে দেশের বিরুদ্ধে শেখ হাসিনার অপতৎপরতার ক্ষোভ জানান 32-এ উপস্থিত ক্ষুব্ধ জনতা। শেখ হাসিনাকে দ্রুত দেশে এনে বিচার নিশ্চিতের দাবি তাদের। মানুষের উপর কতটা অনৈতিক কাজবাজ করেছে তার জন্য আমার মনে হয় যে না, তার পৈতৃক সম্পত্তি বলে বাংলাদেশে তাদের কোনো চিহ্ন না রাখাই উচিত। তার জন্য তার বাড়ি সহ তাদের নাম সহ যা আছে সবকিছু বাংলার মাটি থেকে মুছে ফেলা উচিত। শেখ হাসিনা যদি আমরা ফিরে আসে এবং তার ক্ষেত্রে আমরা ফাঁসি চাই,
এবং তার বিচার হোক, তার ফাঁসি হোক, এটাই আমরা চাই। ভাঙচুরের সময় শেখ মুজিবুর রহমানের বাসভবনের সামনে জয় বাংলা স্লোগান দেয়ায় কয়েকজনকে মারধরের ঘটনা ঘটে। এছাড়া রাজধানীর ধানমন্ডিতে শেখ হাসিনার ব্যক্তিগত বাসভবন সুধা সদনেও ভাঙচুর করেছে ছাত্র জনতা। এ সময় ভবনের আসবাবপত্র নিয়ে যেতে দেখা যায় অনেককে। বুধবার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ফেসবুক পেজ থেকে ভারতে অবস্থানরত পতিত স্বৈরাচার শেখ হাসিনার ভাষণ প্রচারের ঘোষণায় ক্ষোভে ফুঁসে ওঠে ছাত্র জনতা। এর প্রেক্ষিতে ধানমন্ডি ৩২ অভিমুখে বুলডোজার মিছিল ও লং মার্চ টু ধানমন্ডি ৩২ ঘোষণা দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, এ বিষয়ে জানতে যাচ্ছি ধানমন্ডি ৩২ নম্বরে। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট ইফতেখার রেজা। ইফতেখার, ছাত্র জনতা এখনো বিক্ষুব্ধ, তারা এখনো ধানমন্ডি ৩২-এর বাড়িটি ভাঙছে। আপনি আমাদের সর্বশেষ কি তথ্য জানাবেন? ধন্যবাদ। আমি এখন যদি বলি যে সর্বশেষ কি পরিস্থিতি, এখানে যদি আমি একটু ক্যামেরাটি দেখাই আপনার মাধ্যমে দর্শককে, যে এখনও এই ভবনের বা এই ঘরগুলোতে এখনও আগুনের যে উত্তাপ, সেই উত্তাপ এখনও রয়েছে। দ্বিতীয় দফায় আগুন দেবার পর গতকাল রাত থেকে আজ পর্যন্ত এখানে আগুন চলমান ছিল হয়তো কিছুক্ষণ আগ পর্যন্ত, এবং এখনও আগুনের যে আমরা তাপ সেটি অনুভব করছি, এবং যে পুড়ে যাওয়ার পর যে আগুনের যে কয়লা, সেই কয়লাটা আমরা দেখতে পাচ্ছি। এবং বিক্ষুব্ধ যে জনতা রয়েছে, সেই জনতা মূলত এককভাবে তারা বিভিন্নভাবে বিভিন্ন দেশীয় যে যন্ত্র আছে বা শাবল বা হাতুড়ি টাইপের যে যন্ত্রগুলো রয়েছে, সেই যন্ত্রগুলো দিয়ে মূলত ভাঙচুরের কাজ এখনও করছে। এবং আমি যদি দেখাই যে বড় করে ছবি, যে এখনও উৎসুক জনতার ভিড়, বিভিন্ন জন বিভিন্ন কর্মক্ষেত্র থেকে বা বিভিন্ন তার নিজ এলাকা থেকে, ঢাকা শহরে বিভিন্ন প্রান্ত থেকে এসেছে তারা মূলত এসে এখানে ভিড় জমাচ্ছে, এবং যে ভাঙচুরের যে বিষয়টি, সেই ভাঙচুরটা এখনও করছে। এবং ধানমন্ডি ৩২ নম্বরের যে মূল ভবন, সেই ভবনটি যদি দেখায় এখন পর্যন্ত অর্ধেকটা ভেঙে ফেলা হয়েছে, এবং বিভিন্ন জায়গায় ছোট ছোট করে এখনও আগুন জ্বলছে। এবং যে ভাঙচুরের যে বিষয়টি, সেই ভাঙচুরটি সেই ভবনেও চলমান রয়েছে। তবে এই বিষয়টি নিয়ে মূলত প্রধান উপদেষ্টা বিবৃতি দিয়েছেন যে এটি মূলত প্রেভিত এবং মূলত এটি অনাকাঙ্ক্ষিত মূলত। তো তিনি জানিয়েছেন যে শেখ হাসিনার যে বক্তব্য উস্কানিমূলক, সেই বক্তব্যের কারণে এমনটি ঘটেছে বলেই বিবৃতি দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। তো এই ছিল ধানমন্ডি ৩২ থেকে সর্বশেষ তথ্য। শেখ হাসিনা ভারতে বসে বক্তব্য দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করায় ঢাকায় নিযুক্ত ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শেখ হাসিনার এসব কর্মকাণ্ড দুদেশের মাঝে সম্পর্ক বিনষ্ট করছে জানিয়ে ভারতকে একটি প্রতিবাদ লিপি দিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ক্ষোভের বহিঃপ্রকাশেই ধানমন্ডি ৩২ ভাঙচুর করেছে জনতা। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। 6 মাস আগে গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান স্বৈরাচার শেখ হাসিনা। তবে বিদেশের মাটিতে বসেও দেশকে অস্থিতিশীল করতে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা প্ল্যাটফর্মে বক্তব্য ও বিবৃতি দিয়ে যাচ্ছেন তিনি। এমন অভিযোগ করে প্রতিবাদ জানাতে বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাধেকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দুদেশের সম্পর্ক সমুন্নত রাখতে শেখ হাসিনাকে থামাতে ভারতকে অনুরোধ জানানো হয়েছে। তার যেসব বক্তব্য প্রধানত মিথ্যা উনি উল্লেখ করছেন, সেটা এক ধরনের ইনস্টেবিলিটিতে প্রভোগ করছে বাংলাদেশে। এই জন্য আমরা অনুরোধ করেছি যেন এই প্র্যাকটিসটা বন্ধ করার জন্য তারা যেন ব্যবস্থা নেয়। শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের জন্যই ছাত্র জনতা ধানমন্ডি ৩২ ভাঙচুর করেছে উল্লেখ করে এই ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে জানান উপদেষ্টা। তার সাম্প্রতিক বক্তব্যগুলি ছিল অত্যন্ত বেশি আক্রমণাত্মক, যে কারণে হয়তো এই ইয়াং জেনারেশনের সেন্টিমেন্টেশন শক্ত খুব বেশিভাবে লেগেছে। এটাকে আমরা ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবেই দেখব, কিন্তু তারপরেও এরকম ঘটনার পুনরাবৃত্তি রোধ করার চেষ্টা করতে হবে।
অন্তর্বর্তী সরকার গঠনের পর গত 6 মাসে বিভিন্ন ইস্যুতে এ নিয়ে 4 বার ঢাকায় নিযুক্ত ভারতীয় কূটনীতিকদের তলব করল পররাষ্ট্র মন্ত্রণালয়। তো এই প্রসঙ্গ দিয়ে একটা শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের বহিঃপ্রকাশ ঘটেছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস উইংয়ের পাঠানো বিবৃতিতে বলা হয়, গত 6 মাসে ৩২ নম্বরের বাড়িতে কোনো ধরনের আক্রমণ ধ্বংসযজ্ঞ হয়নি, কিন্তু বুধবার রাতের ঘটনা পলাতক শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে ঘটে। প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করা ওই বিবৃতিতে বলা হয়, জুলাই গণ অভ্যুত্থানকে অবমাননার পাশাপাশি শহীদ এবং আহতদের অপমান করেছেন শেখ হাসিনা। বিবৃতিতে আরও বলা হয়, পালিয়ে থেকে দেশকে অস্থিতিশীল করতে হুমকি ধামকি দিচ্ছেন শেখ হাসিনা। তার এই সহিংস আচরণের প্রতিক্রিয়া হিসেবে ৩২ নম্বরের বাড়ি ভাঙচুরের ঘটনা হয়েছে। আগামীকাল জুলাই গণ অভ্যুত্থানের সংগঠকদের সঙ্গে এবং রোববার প্রধান উপদেষ্টার সাথে বৈঠক হবে। সার্জিস আলমের এমন আশ্বাসে শহীদ পরিবারের সদস্যরা প্রায় 7 ঘণ্টা পর শাহবাগ মোড় অবরোধ প্রত্যাহার করেছেন। এর আগে জুলাই বিপ্লবের ছাত্র জনতাকে হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তার এবং বিচার সহ 5 দফা দাবিতে সকাল 11টার পর শাহবাগে অবস্থান নেন শহীদ পরিবারের স্বজনরা। আন্দোলনকারীরা বলেন, 6 মাস পার হয়ে গেলেও এখনও খুনিদের বিচারের আওতায় আনতে পারেনি সরকার। বিচার কার্যক্রম ধীর গতিতে চলছে অভিযোগ করে তারা দ্রুত বিচারের দাবি জানান। বিকেলে আন্দোলনকারীদের সাথে সমঝোতা করতে আসেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। পরে তার আশ্বাসে শাহবাগ অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনকারীরা। যারা এই অভ্যুত্থানের সামনের সারিতে নেতৃত্ব দিয়ে এই অভ্যুত্থানের লড়াইয়ে ছিল, তাদের একটি টিমের সাথে আমাদের শহীদ পরিবার একটি টিম আগামীকালকে কথা বলবেন এবং আগামী রবিবারে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করার জন্য ইচ্ছা ব্যক্ত করেছেন এবং সেদিন শহীদ পরিবারের পক্ষ থেকে সকল প্রকার যৌক্তিক দাবিগুলো তুলে ধরা হবে। রাষ্ট্রীয় শত শত কোটি টাকা অপচয় করে বিদেশ ভ্রমণ ও ভুয়া ডক্টরেট ডিগ্রি অর্জনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রকাশ্য অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বিকেলে দুদকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন এসব তথ্য জানিয়েছেন। দুদক জানায়, প্রধানমন্ত্রী থাকাকালীন সরকারি টাকা ব্যয়ে শেখ হাসিনা বিদেশ সফরকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ ভাড়া করতেন, সঙ্গে নিয়ে যেতেন সফর সঙ্গীদের বিশাল বহর। 2019 থেকে 2024 সালের মাঝামাঝি পর্যন্ত গত 5 বছরে রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থাটি 250 কোটি টাকা ব্যয়ে 48টি ভিভিআইপি ফ্লাইট পরিচালনা করেছে। এসব সফরে শেখ হাসিনা ব্যয় করেছেন প্রায় 200 কোটি টাকা। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ভুয়া ডক্টরেট ডিগ্রি সংগ্রহের অভিযোগও রয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে।